নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। আপনারা যারা স্টার প্রোডাকশনের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা আমাদের জেলার বিভিন্ন পরিসরে যাতায়াত করে থাকি। আমরা যেমন একদিকে সাংস্কৃতিক বিভিন্ন বিষয় তুলে ধরি আমাদের এই প্রোডাকশনের মাধ্যমে, সেই সাথে আমাদের নিয়মিত বিভিন্ন টেলিফিল্ম এবং মিউজিক অ্যালবাম এরকম বিভিন্ন কাজ আমরা করে থাকি। তারই একটা নতুন উদ্যোগ বলা যেতে পারে এসপি দর্শন। নতুন আমরা একটা চ্যানেল লঞ্চ করতে চলেছি, আমাদের একটা শাখা অর্গানাইজেশন বলা যেতে পারে। এবং এই শাখা যে চ্যানেলটি যেটা আমরা দেখাতে চলেছি, আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি, সেখানে আমরা যে বিষয়কে ধারণ করে এগিয়ে নিয়ে যাব সেটা হচ্ছে ধর্ম। ধর্ম হলো এমন একটা বিষয় যা মানুষকে ধারণ করে রাখে, এবং সেই সাথে এই ধর্মের পাশাপাশি যে বিষয়টি আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মনে করি সেটা হচ্ছে মন্ত্র, অর্থাৎ মনের ত্রাণ যেখান থেকে আসে সেটাই হচ্ছে মন্ত্র। তো আমরা আজকে সেই রকম ধরনেরই মনের ত্রাণ পেতে যে জায়গায় জড়ো হয়েছি, বৃন্দগানের জগতে, ডায়মন্ড হারবার তথা দক্ষিণ 24 পরগনার বুকে প্রথম সারির যে কাজগুলো হয়েছে, এবং যাকে বলা যেতে পারে যে কোনো কাজের পুরোধা, যে কাজটা চাকা গড়ানোর কাজটা যারা করে থাকেন, প্রদীপ প্রজ্বলনের কাজটা যারা করে থাকেন, সেরকমই একটা তীর্থক্ষেত্র হচ্ছে আমাদের ধনবেরিয়াতে যে জায়গাটা আজকে আমরা এসছি। এই জায়গাটি হচ্ছে স্বরবীরতানের একেবারে বলা যেতে পারে মহড়া কক্ষ। এখান থেকেই আপনারা যে নিয়মিত স্বরবীতানের যে বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকেন, তার আতুর ঘর বলা যেতে পারে, তার প্রস্তুতি পর্ব শুরু হয় একেবারেই এই ঘরটিতে। এবং আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন, সেই মানুষটি দক্ষিণ 24 পরগনার বলতে গেলে সামাজিক এবং সাংস্কৃতিক যা কিছু ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলিতে অত্যন্ত শ্রদ্ধার সাথে যে মানুষটির নাম উচ্চারিত হয়, সেটা সাংস্কৃতিক জগৎ হোক, সেটা সাহিত্যের জগৎ হোক, সেটা সামাজিক যে কোনো ক্ষেত্র, সেই জায়গাতে যে মানুষটির নামটা বছরের পর বছর ধরে অত্যন্ত শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করে থাকেন, সে মানুষটি সুব্রতবাবু। সুব্রতবাবু, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দায়। নমস্কার। নমস্কার। আপনার জীবনে তো বিভিন্ন রকম জার্নি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কবে প্রথম ভাবলেন যে বৃন্দগান নিয়ে একটা আলোচনা করা যেতে পারে? কারণ আমি যতটুকু শুনেছি তাতে করে আপনাদের এই দলটি কিন্তু কলকাতার বুকে যে বৃন্দগানের আন্দোলন আমরা বর্তমানে দেখতে পাই, তারও পূর্বে আপনাদের ভাবনা কাজ করেছে। সেটা কিভাবে শুরু হলো? আসল ব্যাপারটা মানে সেই সময় তো আমি বিভিন্ন গ্রুপে কাজ করি আর কি, বিভিন্ন, যেমন সরিষাতে একটা গ্রুপ ছিল ঐকতান বলে, ওখানে আমার মাস্টারমশাই ছিলেন, আমার মাস্টারমশাই বিবেক দাস, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো ওদের গ্রুপে আমি ছিলাম, ঐকতান গ্রুপে দেখতাম, ওদের সঙ্গে গান করতাম, বহুদিন রিহার্সাল হয়েছে, ওখানে যেতাম। এরপরে ওখান থেকে চলে আসার পরে আমার মাথায় কিন্তু ওটা ঘুরতো বিষয়টা, যে খুব ভালো বিষয়টা, একটা মানে বড় ব্যাপার। তো আমি গ্রামের মধ্যে এসে যখন আমরা বিভিন্ন জায়গায় এর আগে প্রোগ্রাম করতে যেতাম, বিভিন্ন অনুষ্ঠানে, তারপরে একসঙ্গে থাকতে থাকতে যে আমরা একসঙ্গে সবাই গান করতে যাই, তো একটা নাম দিলেই হয় বলে একটা নাম ঠিক করা হলো। আমি প্রস্তাব করলাম নামটা। আমি রবীন্দ্রনাথকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি, রবীন্দ্রনাথ ছাড়া তো কিছু হয় না। সমস্ত বিষয়টা সেই ভেবেই আর কি স্বরবিতান নামটা প্রস্তাব করতে সবাই বললো খুব ভালো নাম হয়েছে। সেই ভেবে আমরা করে আসছি 1989 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয় আর কি। তারপরে দীর্ঘ এই 35 বছরে পদার্পণ করেছি, এইভাবেই চলছে। মূলত কী ধরনের গানের ওপর আপনারা ফোকাস করে থাকেন? হ্যাঁ, ফোকাস যেটা হচ্ছে আমাদের গ্রুপের, আমার ছেলে মেয়েদের বলি, আমরা খুবই অল্প জানি, খুব বেশি জানি না, অল্পই জানি, সকলকে শ্রদ্ধা করি। যত বৃন্দগানের টিম আছে সবাইকে শ্রদ্ধা সকলের প্রতি রেখেই বলছি আর কি। আমাদের কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে, সে গীতিয়ালেখ্য হোক, নৃত্যালেখ্য হোক বা ব্যালে হোক, প্রত্যেকটা একটা থিমে থাকে। মানে আমরা যে অনুষ্ঠানে যাই সেই অনুষ্ঠান কেন্দ্রিক আমরা ভাবনাটা ভাবার চেষ্টা করি আর কি। কতটা দিতে পারি সেটা জানি না, কিন্তু এভাবে চেষ্টা করি আর কি। থিম থাকেই, যেমন স্বাধীনতা প্রসঙ্গ হলে স্বাধীনতা, সামাজিক কোনো চেতনার ওপরে কিছু যদি হয় সেটা হতে পারে, আর বেশিরভাগটা থাকে দেশের কথা ভাবি আমরা। স্বরবিতান বলতে গেলে প্রথমেই যে শব্দটা
কানে আসছে সেটা হচ্ছে স্বর। হ্যাঁ হ্যাঁ, তো স্বর বলতে গেলে হচ্ছে আমরা যেমন একদিকে সারে গামা পাধানি এগুলোকেও আমরা স্বর বলে থাকি, অপরদিকে হচ্ছে কণ্ঠস্বর, এটাও কিন্তু একটা বিষয়। আপনাদের এখানে স্বরবিতানের স্বর কোনটা? খুব একটা কঠিন প্রশ্ন করলেন আর কি, যে প্রশ্ন আমি মনে করি স্বরবিতানের স্বর যতগুলো কুশীলব আছে সবাই। অর্থাৎ আপনারা এক সুরে, এক স্বরে, এক যোগে, এক মননে কাজ করতে চান। আমাদের আলাদা করে কোনো ব্যাপার নেই, একদম ছোট শিশু থেকে প্রত্যেকেই মানে অদ্ভুতভাবে সহযোগিতা করে এদের সমস্ত কিছু কাজকর্ম ফেলে। আর এই যে বাড়িটাতে আপনি আসছেন এখানে রিহার্সাল রুম, এরাও প্রচণ্ডভাবে সহযোগিতা করে। সবাই আমরা এক সুরে, আমাদের আলাদা কোনো স্বর নেই। আমাদের বলতে পারেন স্বরবিতানের সবুজ সরগম। আহা, অসাধারণ। এইখানে কাজ করতে গিয়ে যে কোনো একটা সংগঠন সেটা লালন করতে গেলে, একটা সংগঠন বলা যেতে পারে একেবারে জন্ম থেকে একটা শিশুর মতো। তো সেইখান থেকে তাকে লালন করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। এবং ভাঙা গড়ার একটা খেলা, প্রতিনিয়ত জোয়ার ভাটা সংগঠনে চলতে থাকে। হ্যাঁ, তো আপনার এই দীর্ঘ ৩৫ বছরের জীবনে তার অভিজ্ঞতা যদি কিছু বলেন। এটা হচ্ছে শুরু হওয়ার পরে থেকে একটা টিম তৈরি হলো, আমাদের ৪০-৪৫ পর্যন্ত আমাদের ছেলে মেয়ে সদস্য হয়েছে একটা গ্রুপ। তারপরে তারা বড় হলো, মেয়েদের বেশি ছিল, মেয়েরা, ছেলেরাও প্রচুর ছিল। তো তাদের বিয়ে হয়ে গেল, পরে আবার ছাত্রছাত্রী আসছে, তারা আস্তে আস্তে বড় হচ্ছে, এরকম রোটেশনই চলছে আর কি পুরোটা। অদ্ভুত ব্যাপার একটা আর কি। আর এদের গার্জেনদের, এরা গ্রামের মানুষ তো খুব ভালোবাসে, একটু অন্তত করুক। মানে পুজোর সময় বলি, বিভিন্ন মেলায় বলি, আমরা সুযোগ পেলে সেখানে যাই। আমাদের পয়সা কড়ির খুব সমস্যা, আমরা নিজেরা চাঁদা তুলে এই অনুষ্ঠানগুলো করি। আপনি জানেন নিশ্চয়ই যে একটা অনুষ্ঠান করতে গেলে তারা কতটা সহযোগিতা করে, মেলা বলুন বা কোনো জায়গায় বলুন। সরকারি প্রোগ্রামও আমরা অনেক করেছি, অনেকগুলো সরকারি প্রোগ্রাম করেছি আমরা এই টিমের, মানে স্বরবিতান নিয়ে আর কি। ডেকেছি, আমরা গিয়েছি টেছি, এইরকমভাবে চলছে আর কি বিষয়টা। শেষ প্রশ্ন, কোনো স্বপ্ন দেখেন এই টিমকে কেন্দ্র করে? স্বপ্ন অবশ্যই দেখি, কারণ হচ্ছে সত্যি সত্যি এখনও ঠিকমতো উত্তরসূরি তৈরি করতে পারিনি, এটা কিন্তু খুব যন্ত্রণা। আসলে আমরা প্রত্যেকেই আর কি, মানে ক্লাব সংগঠন, আমি অনেক সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকি, আছি, কিন্তু উত্তরসূরির খুব অভাব। আমরা নিজেরা তৈরি করতে যদি না পারি, আগামী দিন খুব বাজে ব্যাপার। কিন্তু এটা একটা খুব বড় বিষয়, মানে যারা করছি হুজুকে কিছুদিনের জন্য হয়ে গেল, ব্যাস চলে গেল, বা কেউ সেই খুঁটি আঁকড়ে, আসলে জায়গা তো ছেড়ে দিতে হবে, জায়গাটা তো ছেড়ে দিতে হবে কারো হাতে। সেইভাবে তৈরি করার মতো ছেলে মেয়ে সত্যি খুব অভাব। কারণ ডায়মন্ড হারবারের অজস্র গ্রুপ আছে, আমি অন্য গ্রুপে অনেকের সঙ্গে আমার বন্ধুবান্ধব আছে সবাই, যেমন নাটকের গ্রুপের সঙ্গে আমি যুক্ত ছিলাম একটা সময়, মানে সাত্বিক, সন্দীপ মান্নার খুব আমার খুব বন্ধু ভালো। তো যাই হোক, তখন খুব গান টান করেছি, আমাদের মৌচুর খুব পপুলার পেয়েছিল গানে, সাংঘাতিক গান, গানগুলো আমার লেখা, আমার সুর দেওয়া গান ছিল, মৌচরের খুব ভালো হয়েছিল। যাই হোক, সকলের সঙ্গে বন্ধুত্ব আছে, ওরা ওদের মতো কাজ করছে, আমি ছেলে মেয়েদের নিয়ে, গ্রামের ছেলে মেয়েদের নিয়ে নাটক করাই, বছরে ১-১টা নাটক হলো, বাইরে গেলাম, এইরকম হয় আর কি। বা আবৃত্তি শিখিয়ে তাদের তৈরি করে পাঠানো হয়, কম্পিটিশানে পাঠাই, এইভাবে চলে। এটা তো সেই পয়সা দিতে পারে না, সমস্যা এটা। কিন্তু আমি কারো কাছে হাত পাতিনি, এটা হচ্ছে ব্যাপার। মানে হাত পাতা মানে হচ্ছে যে সরকারের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে জুড়ে থেকে যে আমাদের মাসে এত টাকা দাও, সত্যি সত্যি আমি নই, আমি শব্দটা আমি উইথড্র করে নিচ্ছি, আমরা সবাই আর কি, এটাই আমাদের যে মূল স্তম্ভ। আমরা কিন্তু, আমি নই, আমি, তুমিও, সে, তিনটে মিলেই কিন্তু আমরা, এটাই হচ্ছে ব্যাপার। এবং এই আমরাটাই আমরা। আর ওই স্বরবিতানের সবুজ সরগম নিয়ে আমাদের সরস্বতী পুজো হবে এবারে, খুব একটা ভালো বিষয় রয়েছে, ছেলেরা সাজাবে, আমি আমন্ত্রণ জানাবো কার্ড দিয়ে, এলে খুব ভালো হবে, ভীষণ ভালো লাগবে। আর আপনারা এসছেন, মানে সত্যি সত্যি মানে বাইট দেওয়ার মতন বা বক্তব্য রাখার মতন সেরকম কোনো কাজ কিন্তু আমরা করিনি। আমরা অনেক ক্ষুদ্র মানুষের কাছে প্রতি মুহূর্তে শিখছি, প্রত্যেক মুহূর্তে শিখছি, আপনার কাছ থেকে, এনার কাছ থেকে। ওই যে যারা গান করতে আসে, আমি শুনি, শিখলাম, ওরা কত ভালো গায়, ওদের অনেক কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, আমাদের হয়তো সেইভাবে থাকে না, কিন্তু শুনি, শিখতি, সেটাও প্রেরণা।
ওরা গাইছে, সবাই মিলে আমরা করি। সবাই মানে সংস্কৃতি না বেঁচে থাকলে কিছু বাঁচবে না, কিচ্ছু বাঁচবে না, একদম না। সংস্কৃতি মরে গেলে আমরা মরে যাব, থাকবো না, ওইটুকুনি তো বেঁচে আছি, এটাই হচ্ছে ব্যাপার। সুব্রত বাবুর সাথে কথা বলতে গেলে এই এত অল্প পরিসরে কোনো বক্তব্যই মানে ধারণ করা, তাকে বোঝা খুবই কঠিন কাজ একটা। কিন্তু তার সাথে এটা বলতে হয় যে তার জীবন, তার যাপন, দৈনন্দিন যাপন অবশ্যই আমাদের কাছে একটা টেক্সট স্বরূপ। আমরা যারা সাংস্কৃতিক পরিসরে সামান্য একটু আনাগোনা করে থাকি, তাদের সকলের কাছে, আগামী প্রজন্মের কাছে এইসব মানুষগুলি আমাদের একেবারেই আদর্শ স্বরূপ, প্রাণকেন্দ্র স্বরূপ। ওনাদের কথার মধ্যে দিয়েই কিন্তু স্বরবিতানের যে মূল সুর, এবং সেই সাথে স্বরবিতান একদম ডাউন টু আর্থ যে বডি ল্যাঙ্গুয়েজ ওনাদের মধ্যে সবসময় দেখতে পাওয়া যায়, সেটা প্রতিনিয়ত আমাদেরকে ঋদ্ধ করে, মুগ্ধ করে। একটা দল, অর্থাৎ একটা কিন্তু বাড়ি বলা যেতে পারে, এবং একটা বাড়ি দাঁড়িয়ে থাকে একটা সুনির্দিষ্ট ভিতের ওপর, কিছু স্তম্ভের ওপরে, এবং সেই স্তম্ভ, তাদের মধ্যে কিন্তু সম্পর্ক যেটা, সেই সম্পর্কগুলো কিন্তু একেবারে সুসামঞ্জস্য না হলে কিন্তু কোনো বাড়ি কিন্তু পোক্ত হয় না। স্বরবিতানের মহড়া কক্ষে আমরা হাজির হয়েছি, এবং সেই স্বরবিতান যে স্তম্ভগুলির ওপর মূলত ভর করে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মানসবাবু একজন। মানসবাবু, আপনাকে স্টার প্রোডাকশনে স্বাগত জানাই। নমস্কার, আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য। প্রায় 1 দশকের ওপর হয়ে গেল, এখনও মানে বলতে গেলে স্বরবিতানের মায়া আপনি ত্যাগ করতে পারেননি, এবং স্বরবিতানের সাথে ঘর করছেন। এই যাত্রাপথটা কেমন? যাত্রাটা বলতে প্রথমে আমি ধন্যবাদ জানাবো স্বরবিতানের যে কর্ণধার আমাদের দাদাভাই রয়েছেন সুব্রতদা, আর তার সঙ্গে আমাদের একদম যেটা না হলে সঙ্গীত হয় না, আমাদের তৃষ্ণাদি রয়েছে আমাদের সামনে, তৃষ্ণা মণ্ডল, ওনাদের থেকে এটা সৃষ্টি হয়েছিল। পরবর্তী গেলে আমরা দেখলাম যে গ্রাম বাংলায় আমাদের যে সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে বলতে গেলে। ম্যাক্সিমাম যেটা হয়, গ্রাম বাংলার মানুষের অভাব যেটা রয়েছে, কিন্তু অভাব মানুষ গেলে স্বভাব যায় না। যারা সংস্কৃতির সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু যত কষ্ট থাক না কেন চেষ্টা করে এটাকে রেয়াজ করে যাতে তাদের জেনারেশনটাকে এই পথে নিয়ে যাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি অনুপাতিক হয়েছিলাম দাদার সঙ্গে। আমরা দীর্ঘ বছর, প্রায় 8 বছর চলছে আমাদের। আর গ্রামের সমস্ত কচিকাচাদের নিয়ে এটা স্বরবিতানের যেমন গান রয়েছে, আঁকা, নৃত্য, বিভিন্ন রকম কার্যকলাপ করেন। তা সেই দেখে অনুপ্রাণিত হয়ে আমি সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেছি। আজকে আমি খুব গর্বিত বোধ করছি যে আমার একটা ছোট্ট জায়গায় আপনারা স্টার প্রোডাকশন থেকে এসছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে এটা আরও দূরে ছড়িয়ে যাক, যে গ্রাম বাংলায় অনেক ছোটো ছোটো শিল্পীরা রয়েছে যারা সংস্কৃতি ভালোবাসে, কিন্তু অর্থনৈতিক অবস্থা না থাকার কারণে হয়তো তারা পিছিয়ে পড়ছে। দাদাভাইয়ের চেষ্টা কিন্তু সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে একটা সংস্কৃতি তৈরি করে একটা অন্যরকম বার্তা মানুষের কাছে এগিয়ে দেওয়া, এর জন্য আমি খুবই আনন্দিত। আপনার সবথেকে বড় অবদান যেটা বলতে গেলে, আরও অন্যান্য অবদান অবশ্যই আছে, কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি আপনার ঘরটিকে ছেড়ে দিয়েছেন, এবং সপ্তাহের একটা নির্দিষ্ট দিন তো আছেই, তার সাথে হয়তো দেখা যাচ্ছে কখনো কখনো যখন আমাদের অনুষ্ঠান চলে আসে, সেই সময় দেখা যায় যে একাধিক দিনও হয়তো এই ঘরটিকে আমরা আটকে রেখে সেখানে মহড়া নিয়মিত চলে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরক্তি, কোনো অসুবিধা? না, দেখুন, বাড়িতে আমার অসুস্থ মা রয়েছে, বৃদ্ধ মা, উনিও মেনে নেন। কিন্তু মানে এই জায়গার মধ্যে আমাদের যে সংস্কৃতির চর্চা আমরা করি, সপ্তাহে 2-3 দিন হয়ে যায়, অনেক সময় যখন লোকাল প্রোগ্রাম চলে আসে 4-5 দিনও হয়ে যায়। আমার তো গৃহিণী যে রয়েছে একদম স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করে, আমার ছেলেও রয়েছে, ভাগ্নি রয়েছে দলের মধ্যে, একটা আমরা টোটাল পরিবার। আমার পরিবারের 3 জন সদস্য, কিন্তু আমি জানি স্বরবিতানের যত শিল্পীগুলো রয়েছে এদেরকে আমার নয় ছেলে নয় ভাই, যারা ছোট রয়েছে তাদেরকে আপন করে নিয়ে জায়গায় আমরা চলেছি। এর জন্য আমি কোনো আমাদের এর মধ্যে কোনো রাগ কিছুই নেই, একদম স্বতঃস্ফূর্তভাবে আমি চাইছি প্রত্যেকটা জায়গায় যেরকম একটা করে সেন্টার তৈরি করা যায়, যাদের বাড়িতে একটু অবস্থা রয়েছে। আমি পৌরসভায় চাকরি করি, আমরা পৌরসভা, এটা 8 নম্বর ওয়ার্ড। আমি খুবই মানে আপ্লুত যেরকম একটা সংগঠন আমার বাড়ির মধ্যে হচ্ছে, এর জন্য আমি খুব আনন্দিত বা গর্বিত মনে করি নিজেকে আর কি। মানসবাবু একেবারে সাক্ষাতের শুরুতেই একটা কথা বলেছিলেন, রেওয়াজ। এই রেওয়াজটা কিন্তু আমাদের যেমন সঙ্গীতের ক্ষেত্রে নিয়মিত অত্যন্ত প্রয়োজন, ঠিক সেইভাবে কিন্তু আমাদের ব্যবহারিক দিকে, অর্থাৎ একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্কের ক্ষেত্রেও একটা খুব মসৃণ রেওয়াজ, মসৃণ ব্যবহার, সেটা করা, এবং সেই সাথে হচ্ছে নিজের যে দায়বদ্ধতা, নিজের এলাকার প্রতি, নিজের দেশের সংস্কৃতির প্রতি, সেই রেওয়াজটা চালু থাকা আমাদের সকলের বোধহয় প্রচেষ্টাতে এগিয়ে আসা উচিত। মানসবাবুকে সেই প্রচেষ্টায়, সেই বাংলার যে সাংস্কৃতিক ক্ষেত্র, সেই জায়গাতে তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং আশা করি মানসবাবুর মতো এরকম
প্রায় আমাদের প্রত্যেকটা যে 16টা ওয়ার্ড পৌরসভার আছে এবং সেই সাথে ডায়মন্ড হারবার 1 এবং 2 যে ব্লক আছে এবং সেই সাথে জেলার প্রত্যেকটা প্রান্তে এরকম মানুষ তারা তাদের ঘরগুলিকে করে তুলুক সাংস্কৃতিক অঙ্গনে, এবং সেই সাংস্কৃতিক অঙ্গনে যে ছোট ছোট কচিকাঁচা যারা আছে তারা একদম ছোট চারাগাছ স্বরূপ লালিত পালিত হোক। একটা কথা বলা ছিল এর মধ্যে আমার, আজকে দাদাভাই যে কথা বলছিলাম, যিনি স্বরবিধানের একদম কর্ণধার, স্রষ্টা, যিনি তৈরি করেছেন এটাকে, সবথেকে বড় প্রতিভা দাদার মধ্যে যেটা রয়েছেন, যে কোনো একটা মানে একটা কোনো চিত্রপট তুলে দিলেন, তার উপরে একটা গান লেখা, সঙ্গে সঙ্গে নিজের সুরকার গীতিকার একদম ওয়ান ইন ওয়ান, একার মধ্যে সমস্ত গুণটা রয়েছে। উনি নিজে গান লিখতেও পারেন, যেমন গানটা সুরও করে দেন। এমন অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলো আমরা বলা ঠিক হবে না, তবু বলছি যে গানগুলো আমাদের এখান থেকে তৈরি হয়, দাদার নিজের লেখা, নিজের সুরকার, এবং দিদির সঙ্গে সঙ্গে সঙ্গত দেন হারমোনিয়ামেতে। তা ওইগুলো কিন্তু আমরা অনেকবার ফেসবুকে ছেড়েছি, যেগুলো কিন্তু কোনো নাম থাকে না, এবং গানগুলো প্রচুর পপুলার হয়েছে। যে গানগুলোর যে দাদাভাইয়ের সৃষ্টি, গীতিকার সুরকার, বারবার বলছি, এই জন্য এই মানুষটাকে আমরা এত ভালো লাগে, ওনার অনুপ্রেরণায় কিন্তু এই জায়গায় আমাদের আসা। আপনার কথার সুবাদে এটুকু অন্তত বলতে পারি যে যে জায়গাটা আপনি ফোকাস করলেন সেটা হচ্ছে যে স্বরবিতানের মৌলিকতা বোধহয় এই জায়গাটায় যে আপনাদের নিজস্ব বেশ কিছু গান আছে, এবং সেই সাথে আমি একেবারে সাক্ষাৎকার পর্বের গোড়াতেই যখন এসছিলাম এখানে, সেটা জেনেই এসছিলাম যে সুব্রতবাবু মানে কিন্তু একটা ইনস্টিটিউশন। হ্যাঁ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি শুধু যে সাংস্কৃতিক কর্মী এটা বললে একেবারে তাকে একটা ছোট্ট পরিসরে বেঁধে ফেলা হয়। সংস্কৃতির যে কোনো অঙ্গনে ওনার অবাধ বিচরণ, হ্যাঁ, সেটা জেনেই আমরা এসেছিলাম। তবে হ্যাঁ, এটা ঘটনা যে আমাদের বাইরেও তো বহুজন আছে, বা আমাদের জেলার বাইরেও বেশ কিছু ভিউয়ার্স আছে, তাদের জানার জন্য এইটা আপনার বক্তব্যটা যে আপনি রাখলেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জায়গায় আসার জন্য। আমরা ছোট পরিসরে রয়েছি, আমি আশা করব আপনাদের মাধ্যমে একটু কিছু মানুষ জানবে। বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা যেমন রয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন রয়েছে, আমরা হয়তো সবাই দেখতে পাই না, যদি এখন সোশ্যাল মিডিয়া অনেক ফাস্ট হয়ে গেছে, আমরা ফেসবুক খুললে অনেক কিছু দেখতে পাই। তবে স্টার যে প্রোডাকশান রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টার প্রোডাকশনের দর্শকবৃন্দের জন্য যদি কিছু বলেন। আমি বলবো যারা ভিউয়ার্স রয়েছেন, আজকের এই ডিজিটাল যুগে এত বিনোদন থাকা সত্ত্বেও স্টার প্রোডাকশন যারা দেখছেন, এই গ্রাম বাংলায় পিছিয়ে পড়া মানুষ যারা সঙ্গীত শিল্পী রয়েছে, যা একটু আগে যা বলছেন যাত্রার বলতে, আপনারা বিভিন্ন জায়গায় যে কভার করে থাকেন, আর স্টার প্রোডাকশনের যত ভিউয়ার্স আছে তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা যে মিডিয়া থাকতে পারে, আজকে যখন মানুষ সমস্ত কিছু অন্যদিকে ছুটে চলেছে, যেখানে কিছু পাওয়া যায়, কিন্তু এখানে আপনারা এসেছেন কিছু না পাওয়ার জন্য। কোথায় মানুষের যে জিনিসগুলো সুপ্তভাবে লুকিয়ে রয়েছে, কিন্তু কিছু প্রতিভা রয়েছে, সেই অন্বেষণ আপনাদের বেরিয়েছেন। আপনাদের পথ চলার পথ আরও সুন্দর হোক। আর স্টার প্রোডাকশনের যারা ভিউয়ার্সের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এই চ্যানেলটাকে ফলো করার জন্য। আমরা আছি এই মুহূর্তে স্বরবিতানের মহড়া কক্ষে, এবং একে একে আমরা স্বরবিতানের বিভিন্ন যে সদস্যরা যারা আছেন তাদের সাথে পরিচয় করে নেব। আপনার নাম? আমি সুচেতনা মাইতি। আমার অ্যাকচুয়াল বাড়ি পূর্ব মেদিনীপুর, কিন্তু এখানে মামা বাড়িতে থেকেই পড়াশোনা করছি, প্লাস গান শিখছি। পূর্ব মেদিনীপুরে কোথায়? মহিষাদল। আচ্ছা, কতদিন আছেন এই সংগঠনে? আমি এখানে গত 3 বছর ধরে যুক্ত আছি। কেমন লাগে এই সংগঠনে এসে? আসলে যুক্ত থাকার মূল কারণই হচ্ছে গান, যেহেতু গানের জন্য আসা। তার সাথে মানে আমার মামা এবং মাসিমণিই বলি, তো ওনারা এতটা আপন, এতটা নিজের করে গান শেখান, তো ওনাদের শেখানোর পদ্ধতিটাও খুব ভালো লাগে। প্লাস যারা রয়েছে, মানে শিক্ষার্থী যারা আছে, ছোট ছোট ভাই বোনেরা বা আমার সমবয়সী যারা আছে, প্রত্যেকে এতটাই হেল্পফুল, বা এরম বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ পেয়ে আমার খুবই ভালো লাগছে। আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। নমস্কার। কতদিন আছেন এই অর্গানাইজেশনে? আমি প্রায় 11 বছর হয়ে গেল। মূলত এই সংগঠনে কি কি ধরনের কাজ করতে হয়? গান তো হয়, তার সাথে সাথে মানে ব্যালে নৃত্য, যেটা বললেন স্যার আর কি, সমস্ত কিছুই হয় এরকম। আপনি কোন বিভাগে আছেন? আমি সব কিছুই। ও আচ্ছা, আপনারা মানে যারা গানে সঙ্গীত বিভাগে যারা যুক্ত আছেন তারা আবার নৃত্যেও থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা। এই সংগঠনে কাজ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? না না, একদমই নয়, কারণ এনারা খুবই মানে হেল্পফুল মানুষজন, খুব কাছের মানুষ আমার, এতটাই ভালোবাসা দিয়ে দেন এনারা, তো আমার কোনো অসুবিধা হয় না। খুবই মানে বন্ধুত্ব, যে মানে স্যার ম্যাম সবাই খুব কাছের, তো কোনো কাজে যদি ভুল হয়, কোনো কিছু হয়, ভালো করে বুঝিয়ে দিয়ে আমরা কাজ করি, কোনো অসুবিধা আমাদের হয় না।
বৃন্দগান এই কথাটা আজকে বারে বারেই উঠে আসছে। বৃন্দগান কথাটার অর্থ হচ্ছে কিন্তু একেবারে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে সবাইকে চলতে হবে, অর্থাৎ কেউ যেন কারোর থেকে ছাপিয়ে না যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে মহড়া যেটা হয় একটা অনুষ্ঠানের আগে, এর প্রস্তুতি সম্পর্কে যদি কিছু বলেন। প্রস্তুতি বলতে গেলে আমরা সবাই একইভাবেই কাজ করি, একই সঙ্গে একই মিলেমিশেই সবাই একসঙ্গে মানে যে কোনো জিনিসকে একসঙ্গেই করি। আমি প্রস্তুতি বলতে বলতে চাইছি কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, একটা অনুষ্ঠান ধরুন আগামী ধরা যাক কয়েকদিনের মধ্যে, সপ্তাহ দুয়েক বাদে একটা অনুষ্ঠান আছে, সেখানে তার আগে তাহলে কতদিন এর পেছনে সময় দেওয়া হয়, বা সেক্ষেত্রে পড়াশুনো বা অন্যান্য এক একজনের তো আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অসুবিধা? অসুবিধা বলতে কিছুই হয় না, আমরা সব মানে যতটুকু সময় পাই ততটুকু এর ওপর দিয়ে দিই। বাড়ি থেকে কোনো সমস্যা? না, বাড়ি থেকে কোনো সমস্যা হয় না, আমি আমার বাবা এর সঙ্গে যুক্ত আছি, তাই জন্য কোনো সমস্যা হয় না বাড়ি থেকে। যতটা সময় পাই এখানটাই ওই জন্যই দিই, এই স্বরবিতানে। এই মুহূর্তে আপনি কি করছেন সাংস্কৃতিক ক্ষেত্রের বাইরে? এখন আপাতত পড়াশোনা করছি। পড়াশুনো কিসে? আমি সবে নতুন 10-এ উঠেছি। 10-এ উঠেছেন, তাই তো? তো 10 মানে তো খুব ভাইটাল ক্লাস। সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে মানে এখানে দুটোকে তাল মেলানো কি করে হচ্ছে? এখানে যেমন মানুষ মানে আন্টি স্যার, তো আমাদের মানে সমস্ত মানে কি বলবো অসুবিধা বোঝে। তো কখনো পড়া থাকলে টাইমটা বলে দেওয়া হয়, তো তখন তার আগেই একটু 30 মিনিট আগে বা 20 মিনিট আগে ছেড়ে দেয়, তো তাই কোনো প্রবলেম হয় না এখান থেকে আর। এখানে একটু আগে যেটা শুনছিলাম যে যারা গান করেন তারাই নাচ করেন, তো আপনি এখানে কি কি ডিপার্টমেন্টের সাথে যুক্ত? আমি এখানে সব ডিপার্টমেন্টের সঙ্গেই যুক্ত আছি। যেমন নাচ, মাঝে মাঝে গানের প্রোগ্রাম হলে যাই। ছবি আঁকা? ছবি আঁকা আগে শিখতাম, এখন আর সেটা হয় না। একটা অর্গানাইজেশনে কিন্তু বিভিন্ন দু ধরনের মূলত কাজ থাকে। একটা হচ্ছে ফরমাইশি কাজ, অর্থাৎ যখন আপনারা ধরুন অন্যদের আমন্ত্রণে বাইরে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছেন, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে সেই অর্গানাইজেশনে কিন্তু নিজস্ব কিছু অনুষ্ঠান থাকে। সেই রকম অনুষ্ঠান এখানে কি কি হয়? সেরকম বলতে গেলে জেঠু আর আন্টি মিলেই সব ঠিক করে। তো আমরা আন্টি যেমন নাচ টাচ তুলে দেয়, তো সেরকমই আমরা করি। না, আমি ইভেন্টের কথা বলছি, অর্থাৎ ধরা যাক আপনাদের কোনো গেট টুগেদার, হ্যাঁ, বা ধরা যাক আপনাদের নিজস্ব কোনো অ্যানুয়াল প্রোগ্রাম, এরকম কিছু হয় কিনা? হ্যাঁ, মাঝে সাঝে হয়ে থাকে সেইগুলো। হ্যাঁ, বছরে একবার হয়। আমি তো এই নতুন। 25শে বৈশাখ পালন হয়, 15ই আগস্ট, এইসব নানা ধরনের প্রোগ্রাম হয়েই থাকে। বেশ, আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটুক এবং মাধ্যমিকের আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সামনে যে মানুষটি বসে আছেন অত্যন্ত সুরেলা মানুষ বলা যেতে পারে, এবং আমরা দক্ষিণ 24 পরগনায় সাংস্কৃতিক অঞ্চলে যারা একটু খোঁজখবর রাখি, তারা সবাই যাকে দেখার জন্য এবং যাকে শোনার জন্য আমরা তৃষ্ণার্ত থাকি, সেই তৃষ্ণাদিকে স্টার প্রোডাকশনে আমরা স্বাগত জানাচ্ছি। কেমন আছেন তৃষ্ণাদি? ভালো আছি, কিন্তু যেটা আমার এই সুরেলা বললেন না, এখন সেই সুরের পিপাসা কারণ মেটাতে পেরেছি কি না সেটা আমি এখন সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা তো দর্শক বিন্দুই বলে। চেষ্টা করছি সুরের সঙ্গে শেষ জীবন পর্যন্ত থাকার। আর এই সংগঠনে এসে দাদাভাইয়ের হাত ধরে যেটা চলা এবং প্রত্যেক মুহূর্তে যেটা শেখা, সবটাই কিন্তু গ্রামকে নিয়ে। একদম প্রথম দিকে আমরা সাক্ষরতার যখন যেরকম মানে সাক্ষরতার প্রোগ্রাম প্রচুর করেছিলাম। তারপরে আমরা শিশু মেলা হতো তখন ডায়মন্ড ক্লাবের, তখন ওই ক্লাবকে কেন্দ্র করে মানে শিশু মেলা ডায়মন্ড ক্লাব করাচ্ছে বলে ডায়মন্ড ক্লাবকে নিয়েই আমাদের প্রোগ্রামগুলো দাদাভাই সেইভাবে সাজিয়ে দিত। এখনও সেইভাবে হচ্ছে যে 15ই আগস্টটা বিশেষ করে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ ওই দিনটা আমাদের সংগঠনের জন্মদিন। পথ চলা শুরু হয়েছিল 89-এ প্রথম। আর আমাদের ঘরোয়া যে পরিবেশে যেটা হয় 25শে বৈশাখটা আমরা পালন করি, আমাদের এই জায়গাতে হয় না, তখন আমরা ধনবড়িয়া প্রাইমারি স্কুলটা নিই, ওখানে আমাদের ছেলেমেয়েগুলোকে নিয়ে অনুষ্ঠানটা করাই আর কি। আপনার সাংস্কৃতিক জীবন যেটা দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হয় যে আপনি নিজে
যতটা বেশি এটা একেবারেই মানে একদম ব্যক্তিগত অভিমত বলতে পারেন, যে আপনি নিজে যতটা পারফরমেন্স করতে আগ্রহী, নিজের পরিচিতিটা বাড়াতে যতটা আগ্রহী, তার থেকে অনেক বেশি আগ্রহী হচ্ছে আপনার আশপাশের যে মানুষগুলো আছে তাদেরকে এগিয়ে দিতে বা পরবর্তী প্রজন্মের প্রতি একটা দায়িত্ব পালন করতে। সেই বোধের উন্মেষটা কবে থেকে ওটা বা কিভাবে? দাদাভাইকেও আমি দেখেছি। দাদাভাই আমার মনে হয় গ্রামে, আমার মনে হচ্ছে হয়তো ওই রকম ব্যক্তিত্বর সঙ্গে আমার আর কোনো আলাপ হয়নি। দাদাভাইয়ের থেকে একটা জিনিস দেখেছি, দাদাভাই কোনোদিনও কিন্তু নিজের এই যে জানি বা প্রকাশ করা, সবসময় নেপথ্যে থেকে কাজ করতে চেয়েছেন, যে যারা করছে তাদের ভালো বলছে, তাদের ভালো লাগাটা নিয়ে আমাদের খুব আনন্দ হয় যে আমরা ঠিক হয়তো ওদের জায়গাগুলো পৌঁছে দিতে পেরেছি। নিজে ভালো সঙ্গীত শিক্ষক হব বা সংগঠন চালাবো এটা না ভেবে সবসময় মনে হয়েছে যে আমি ভালো টিচার হতে চেয়েছিলাম আর কি, যে আমি যদি যে ছাত্রছাত্রীদের শেখাতে ভালো করে পারি আর কি, তাহলে আমার সেখানে সার্থকতা থেকে যাবে, যে তাদের মধ্যে আমি হয়তো বেঁচে থাকবো। এইটুকুনি ইচ্ছা এখনও পর্যন্ত, সেই চাওয়াটা আছে। তবে এই সংগঠন ধরে রাখারও একটা ব্যাপার আছে। তবে আপাতত এই আমার যে ভাইয়ের বউ বা ভাইরা এই বাড়িতে এসে যেটা হয়েছে, ওরাই এখনো পর্যন্ত সেই মানে ছাদ দিয়েই যেরকম ধরে রাখে বাড়ির, সেটা ওরা ধরে রেখেছে। আশা করছি এখনও যতদিন হয়তো বাঁচবো ততদিন এটা করে যেতে পারবো। তারপরে হয়তো ওরা চালিয়ে নিয়ে যেতে পারবে। কে কখন চলে যাব সেটা তো বুঝতে পারছি না। যারা কণ্ঠসঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রে একটা কথা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, যে তাদেরকে বেসিক যে জায়গাটা কণ্ঠসঙ্গীতের, সেই জায়গায় কিন্তু মধ্যসপ্তক, মন্দ্রসপ্তক এবং তার সপ্তক, এই তিনটে জায়গার একটা অনায়াস সাবলীলতা দরকার। ঠিক সেই রকম যারা প্রকৃত শিল্পী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে, তারা কিন্তু একেবারেই অত্যন্ত অবিচলভাবে তাদের কর্ম করে যান। গীতার একটা উদ্ধৃতি বলতে হয় এই প্রসঙ্গে, বেশ মনে পড়ছে, অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত সহমে প্রিয়। তো এখানে উদাসীন গতব্যথ এই যে শব্দবন্ধটি আছে, সেটা বোধহয় একেবারেই জাজ্জল্যমানভাবে তৃষ্ণাদির ক্ষেত্রে কাটে। তৃষ্ণাদিকে যতবার দেখেছি, তার মনের মধ্যে দিয়ে যাই হোক না কেন, কিন্তু বাইরে একটা অদ্ভুত একটা স্থিতধি একটা পরিচয় আমরা সবসময় পেয়ে থাকি, এবং সেটা বোধহয় মানে এই মহান সঙ্গীত সাধনার ফলেই সম্ভব। সঙ্গীতের মতো একটা সমৃদ্ধশালী শাস্ত্র তিনি নিয়মিত চর্চা করেন এবং তার জীবনযাপনের সাথে একেবারে রক্তের সাথে মিশিয়ে নিয়েছেন বলেই বোধহয় সেটা সম্ভব। তৃষ্ণাদির মতো মানুষ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাকে আরও সমৃদ্ধশালী করুক, সাংস্কৃতিক অঙ্গনে তার বিচরণ আরও নিয়মিত হোক এবং আগামী দিনে আরও সাফল্যের মুখ দেখুক, সেই প্রার্থনা জানাই। নতুন বছরের শুভেচ্ছা। তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। সাংস্কৃতিক অঙ্গনে আমাদের জেলার ক্ষেত্রে বলতে গেলে বিভিন্ন মানুষজন তো চলাফেরা করেন। সেই জায়গায় দাঁড়িয়ে এক কথায় বলতে গেলে যার কাজের কোয়ালিটি এবং সেই সাথে তার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা খুব ঝকঝকে একটা ব্যাপার, একটা স্মার্টনেস সবসময় সব কিছু দিয়ে ছাপিয়ে চোখে পড়ে, সে মানুষটি অবশ্যই আমার পাশে বসে আছেন এই মুহূর্তে। তালবাদ্যর সাথে আপনার নামটা এই মুহূর্তে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তালবাদ্যে এই মুহূর্তে আমাদের যদি বঙ্গ সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা লেদার ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন, দেখা যায় শুধু তবলা নয়, তবলার সাথে আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু নিয়ে বসেন। তো সেক্ষেত্রে আপনার ভাবনাটা কি কাজ করে? না, যারা মানে ইনস্ট্রুমেন্ট যে ব্যাপারটা আছে, তো আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। তো মেন তবলাটা যদি কেউ প্রথম শিখে নিতে পারে, মানে ভালো করে আর কি, শিখতে শিখতে ছেড়ে দিলে হবে না, তাহলে কিন্তু সে যে কোনো চামড়ার জিনিস অনায়াসেই বাজাতে পারবে। কনসেপ্টটা তৈরি হয়ে যায় কিন্তু তবলা থেকেই। তো আমি বলবো যারা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাক, আগে তবলাটা শিখুক। তবলা শিখলে তার রিদিম সেন্সটা চলে আসবে, প্লাস তার হাতের যে কোয়ালিটিটাও তৈরি হয়, যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবে। একটা বিষয় কিন্তু অবশ্যই মানে গত 15-20 বছরের মধ্যে একটা
পরিবর্তন চোখে পড়ে সেটা হচ্ছে আগে কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে যেতাম কোনো একটা পাড়া বা গলির মধ্যে দিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা কিন্তু গানের একটা আওয়াজ বা তবলা একটা প্র্যাকটিসের আওয়াজ আমাদের কানে আসতো কিন্তু একটা সময়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই জায়গাগুলো আমরা কোথাও হারিয়ে ফেলছি, তাই না? একেবারেই। হ্যাঁ হ্যাঁ অনেকটাই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং গান যদি বা শেখা হচ্ছে নতুন করে, তবলা নতুন ছেলে সেইভাবে উঠে আসছে, সেইভাবে চোখে পড়ছে না। হ্যাঁ, এটা কেন? আমি নিজের জীবন দিয়ে দেখছি তো, ধরুন তবলার শিখতে আসছে, কিন্তু সত্যি কথা বলতে অন্যান্য সাবজেক্ট থেকে তবলাটা একটু কঠিন আছে, কারণ ওইটুকু চামড়ার মধ্যে তাকে সুর তুলতে হবে, যেটা হারমোনিয়ামে তোলা আছে, শুধু একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। একদম কি ইনস্ট্রুমেন্ট, এটা কি ইনস্ট্রুমেন্ট? ওটা লেদার ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এটা হ্যাঁ, ওটা কি ইনস্ট্রুমেন্ট? লেদার ইনস্ট্রুমেন্ট, কারণ এখানে তুলতে হবে, তাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। এখানে সারেগামা বলে কিছু লেখা নেই, কিন্তু এখানেই তাকে সারেগামা তুলতে হবে, এইটাই ব্যাপার। এটাই ধরে রাখতে পারে না বলেই ছেড়ে দেয় অনেকে, এটাই মানে দেখি আর কি, দেখছি তো, তাই আমার স্টুডেন্টদেরও দেখছি 2-4 বছর শিখছে না, মনে হচ্ছে হবে না, হচ্ছে মানে আমি 2-4 বছর যদি গান শিখতাম অন্তত একটা গিয়ে প্রোগ্রাম করতে পারতাম, এই ব্যাপারটা, এই ধারণাটা চলে আসছে। সেই জন্যই আমি দেখছি। তাছাড়া এখন তোমার এর যুগ চলে এসছে, ইলেকট্রনিক্স যুগ চলে এসছে, সেখানে প্যাড শিখলে তবু মোটামুটি ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু তবলাটা, এই যে চামড়ার ইনস্ট্রুমেন্টগুলো সত্যি কঠিন, একবার কিন্তু তুলে নিতে পারলে খুব ভালো, সে সব কিছুই বাজাতে পারবে, কিন্তু এই ধৈর্যটা নেই। তার মানে কি বর্তমান জেনারেশন শ্রম বিমুখ? হ্যাঁ, অবশ্যই, আমি তো সেটাই দেখছি। তাই এবারে রেয়ার আছে, সব তো নয়, তার মধ্যে 10-20% তো উঠছে, যার জন্য এখনও নতুন নতুন ছেলেরা কিছু আসছে, তবে অন্যান্য মানে বিষয় থেকে যতটা না আসছে, তবলা থেকে কম আসছে। আচ্ছা, তবলা এই যে ইনস্ট্রুমেন্ট, এটা কি জেন্ডার বেসড? মানে এখানে শুধু ছেলেদের বেশি কেন হাজিরা? মেয়ে আছে যদিও খুব কম, মেয়ে কম আছে, আমার স্টুডেন্ট আছে, আমার মেয়ে স্টুডেন্ট। সেই রেশিও কতখানি? খুবই কম, খুবই কম। কেন এটা? 10 জন শিখলে হয়তো একটা মেয়ে। কেন মনে জানি না তো, এটা আমার মনে হয় এটা বাড়ির একটা ধারণাও আছে যে মেয়ে জন্মেছে মানে সে নাচ গান শিখবে, তবলা শিখবে না। কিন্তু আমার স্টুডেন্ট আছে, সে নাচ গান তবলা সবই শেখে, তবে তবলাটা শিখলে কিন্তু তার অনেক কিছুই কাজে লাগবে, মানে গানের সেটা তো আরো ডেভেলপ করবে। হ্যাঁ, দারুণ ডেভেলপ করবে, এটা আমরা জানি। সে গান শিখুক, গানের শেখার সাথে যদি তবলাটাও শেখে, দারুণ ডেভেলপ হয়, মানে রিদিমটা এত ভালো হয়ে যায় তার। এবং আমাদের যে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো, মানে আগেকার যে ব্যাপারগুলো দেখি, তাদের কিন্তু সিলেবাসে কিন্তু আগে একটা থাকতো যে 4th ইয়ার বা 5th ইয়ারে গিয়ে কিন্তু মানে ভোকাল আর্টিস্টদেরও কিন্তু তবলার বাধ্যতামূলক, বা নাচের লোকেদেরও কিন্তু এটা করতে হতো। একদম একদম, আমি দেখেছি তো, নাচের লোকদের এটা করতে হয়, এবং যারা বিশেষ করে কত্থক শিল্পী আছে, ওরা কিন্তু তবলা বাজাতে পারে, মানে তবলা বাজায়, ছেলেরাও বাজায়, মেয়েরাও বাজায়, আমি নিজে দেখেছি, কারণ আমি তো অনেকের সাথে বাজিয়েছি। কিন্তু সেই ধারাটা কেন আস্তে আস্তে অবলুপ্তের পথে? এটা অবলুপ্তর পথে এখন, সত্যি কথা, মানে ছেলেরা এত কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে না, যার জন্য দেখছি আমি চট করে কি করতে পারি, এই যুগটা চলে এসছে যে একসাথে অতক্ষণে নাড়া ধরে শিখতে হবে, সময় নেই। এটা একটা কিন্তু অসাধারণ কথা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা কিন্তু একেবারেই বলতে গেলে সামাজিক যে রিফ্লেকশন, সেটা কিন্তু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে পড়ে। এখনকার সময় যেটা, আমরা কিন্তু ফাস্ট ফুডের সাথে অভ্যস্ত, রেডিমেড একটা ফ্ল্যাট আমরা কিনতে যাই, ঠিক সেই রকমভাবে আমরা কিন্তু গানের ক্ষেত্রেও, সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু খুব চটজলদি রেজাল্টটা চাই। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে নোট বেসড একটা পড়াশোনা, সেটার একটা অভ্যাস আমাদের মধ্যে চলে এসছে। কর্ড ধরে, গিটার ধরে আমি একটু গান গাইবো, ঠিক আছে, কিন্তু সে হারমোনি শিখতে চাইছে না, এটা আমি দেখেছি। একটু কর্ড ধরে একটু শিখে নিলাম কর্ডটা, একটু গান, কি তার গলা মিলছে কি না, এখন তো না মিললেও চলবে, এখন ওটাই স্টাইল, না মেলাটাও একটা স্টাইল হয়ে গেছে, তাই না? তুমিও গানের মধ্যে আছো, তুমি জানবে ব্যাপারটা। আসি এবারে হচ্ছে স্বরবিতানের প্রসঙ্গে। স্বরবিতান, যেহেতু আপনি বিভিন্ন দলে কাজ করে থাকেন নিয়মিত, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বরবিতানের জায়গাটা কতখানি আলাদা, বা স্বরবিতান নিয়ে কতখানি আপনি আশাবাদী? স্বরবিতান এদের সাথে অনেক দিন ধরে আমি যুক্ত আছি, এর আগেও অন্যান্য অনেক শিল্পী এদের সাথে ছিল, আমি অনেক পরে এসেছি যদিও। তো আমার ভালো লাগে, কারণ এটা এদের একটা সেই মেঠো গ্রাম্য পরিবেশের মধ্যে বাচ্চাদের যেভাবে তৈরি করছে, এটা অতুলনীয়, মানে এটা অন্য জায়গায় আমি দেখি না। অন্য জায়গায় যেমন অন্যান্য দলে আসছে যাচ্ছে এরকম সব হয় ব্যাপারটা, এই দুদিন এই দলে গান গাইলো, চলে গেল অন্য দলে, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। এরা কিন্তু এই বাচ্চাদের যে তৈরি করছে, এরা এখানেই সুন্দরভাবে তৈরি হচ্ছে এরা। এবং আমি সত্যি কথা বলতে, এখানে প্রফেশনালি না হোক, আমি আনন্দে বাজাই, এখানে ভালো লাগে। একটু আগে আমাদের যে কথাটা হচ্ছিল, মানে ওই রেডিমেড রেজাল্টে এরা বিশ্বাসী নন, একেবারে বীজ পুঁতে একদম গাছ তৈরি করে সেখানে ফুল ফোটাতেই ভালোবাসেন। এটাই দেখছি আর কি, এটাই ভালো লাগে, এই জন্য এরা এইভাবেই তৈরি করছে।
এটা শুধু মানে তো গান নয়, গান, বিভিন্ন গীতি আলেখ্য, হ্যাঁ, নৃত্য, এগুলো সব এরা করছে, নিজেরাই কিন্তু করছে। এদের কোনো সেরকম টিচার নেই, ওই দিদি যা করে দিচ্ছে সেটাই করছে, এবং এইটাকেই মানে সন্তুষ্ট, ভালো লাগছে ওদের, এবং ওটাকে ওরা আরও ডেভেলপ করছে দিনকে দিন। কিন্তু এদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। আমি যখন প্রথমে এসেছিলাম, এখন অনেক তফাৎ, অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে। আমাদের যে এখানে বিভিন্ন অর্গানাইজার যারা আছেন, বিভিন্ন মেলা কমিটি বা বিভিন্ন ক্লাব, তাদের উদ্দেশ্যে স্বরবিতান সম্পর্কে কি বলবেন? কেন তারা স্বরবিতানকে ডাকবে? ডাকবে কারণ এরা বিভিন্ন মেলায় যে প্রোগ্রামগুলো হয়, তো দেখি তো এদের প্রোগ্রাম সেই তুলনায় অনেকটাই ভালো হয়, অনেক ভালো হয়। ডাকা উচিত এদের। প্রোগ্রাম ভালো হলে কেন ডাকবে না? প্রোগ্রাম ভালো হচ্ছে এদের। বেশ, আপনাকে শুভেচ্ছা রইল, আগামী দিনগুলো আরও সুন্দর কাটুক, ভালো কাটুক, এই প্রার্থনা জানাই। ঠিক আছে। একটা সংসারের চাবিকাঠি থাকে সেই বাড়ির গৃহকর্ত্রী যারা থাকেন তাদের ওপরে, এবং সেই গৃহকর্ত্রী যখন তাদের বাড়িতে কোনো নতুন সদস্য আসেন, অর্থাৎ ছেলের বউ যখন আসে, বৌমা যারা আসে, তাদের হাতে শাশুড়িরা চাবিটা তুলে দিয়ে বলেন, বৌমা আজ থেকে সংসারের দায়িত্ব তোমার ওপরে। ঠিক সেই রকমভাবে তৃষ্ণাদির সাথে একটু আগে কথা হচ্ছিল, তো আমাদের এই যে স্বরবিতানের যে সংসার, সেই স্বরবিতানের সংসার তৃষ্ণাদি যার হাতে তুলে দিয়ে, সেই চাবিখানা তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছেন, সেই মানুষটি আমার পাশে বসে আছেন। আপনার নাম? মানসী দাস। একেবারে বলতে গেলে স্বরবিতানের যে হেঁসেলটা, সেইটা সামলানোর দায়িত্ব, এবং হেঁসেল শুধু নয়, একেবারে সারা সংসারটার দায়িত্ব তৃষ্ণাদির কথা অনুযায়ী আপনার কাঁধে। এই মুহূর্তে কতখানি এনজয় করছেন? ভীষণ এনজয় করছি। আমি ছোট থেকে এমনিতে গান একটু ভালোবাসতাম, তো গান বাজনা আমার বাড়িতে হচ্ছে, আমি যোগ দেবো না, বা আমি নিজেই থেকেই, আমার ছেলে আগে এই সংস্থাতে ছিল, তারপরে পড়াশোনার জন্য এখন ছেড়ে দিয়েছে, এবার ভাগ্নি করছে। ছেলে যখন থেকে ঢুকেছিল আমি তখন থেকেই এই মানে সংস্থাতে যুক্ত। তারপর থেকে অনেক জায়গাতে প্রোগ্রামও গেছি, প্রোগ্রাম করেছি। তারপরে দেখছি যে যেখানে দাদাভাইদের আগে সেন্টার ছিল, সেখানে একটু জায়গাটা শর্ট হয়ে গেছিলো, পুজো টুজো হতো, বা সেই জায়গাতে তো মানে অনেকগুলো ছেলে মেয়েদের তো নাটক তোলা বা এই নাচ তোলা এগুলো সম্ভব ছিল না। আমার জায়গা অনেকটা বড় আছে, তো এখানে হোক, আমরা নিজেরাই বাচ্চাদের মানে নিয়ে এসে, ডেকে নিয়ে এসে উৎসাহ দিয়ে নিজেরাই তৈরি করছি। এটা খুব ভালো লাগে যে ছোট ছোট বাচ্চারা, তারা ভুল করুক ঠিক করুক, তারা যে আনন্দ করে করছে, সেটা দেখতে আমাদের আরও বেশি ভালো লাগে। আর সেই জন্য আমরা তো অবশ্যই মোটামুটি এনজয় করছি। একটা সংসারে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে, আমাদের একেবারে সপ্তকের মতো ধরতে গেলে। এখানে যেমন শুদ্ধ স্বর, বিকৃত স্বরের মধ্যে কড়ি স্বর, কোমল স্বর সেরকম থাকে। ঠিক সেই রকমভাবে বিভিন্ন আমরা যে মানুষ দেখি, কোনো মানুষের মধ্যে কোমলতা অত্যন্ত বেশি, কোনো মানুষের মধ্যে তীব্রতা অত্যন্ত বেশি, আবার কোনো মানুষ একেবারেই শুদ্ধ জীবনযাপন করে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বরবিতানে এসে যেটা মনে হচ্ছে, বিভিন্ন বয়সের, বিভিন্ন ধরনের, বিভিন্ন আঙ্গিকের মানুষ, আপনি সেইটা সামাল দেন কীভাবে? আমি সবসময় যেন বাচ্চাদের, তো বাচ্চার সঙ্গে আমার নিজেরই ছেলে আছে, ভাগ্নি আছে, তাদেরকে তো ছোটো থেকে মানুষ করছি, সেই জন্যে বাচ্চাদের যে মনোভাবটা বোঝার আমার কোনো অসুবিধা হয় না। তাছাড়া বাড়িতে মা আছে, শাশুড়ি মা আছে, বা বড়রা আছে, তাদের সংসার করতে গেলে অনেক কিছু হয়, সেখানে নিজে যদি শান্তভাবে সেখানে ট্যাকেল করা যায় সব জিনিসটা, অবশ্যই সেটা ঠিক সমাধান হয়ে যাবে। এবার কেউ হয়তো একটু হট হয়ে যাচ্ছে বা কিছু, সেখানে নিজেকে মানে শান্তভাবে সেখানে সেই কথাটা ভালো করে তাদেরকে শোনাতে হবে, বোঝাতে হবে, এটা এরকম করলে ভালো হতো, কেন এটা করতে গেলে। তারা যদি সেটা ঠিক হয় তাহলে ঠিক, না যদি আমারটা যদি ভুল হয়, হয়তো সেটা বলে, না রে তোর এইটা হলে ভুল হতো। সেখানে তো উত্তেজিত হলে হবে না, কোনো জিনিসটা চালানোর জন্য শান্তভাবে সেই জায়গাটা করে নিতে হয়। উত্তেজিত হয়ে কোনো কাজ করলে সেটা ঠিক হয় না। অর্থাৎ আমরা ওনার কথাতে যেটুকু বুঝলাম, সংসার এবং সঙ্গীত এই দুটো মাধ্যমে কড়ি মধ্যম এবং সেই সাথে কোমল নিষাদ, এই দুটোকে একইভাবে প্রয়োগ করতে হবে, তার একটা শিক্ষা ওনার কাছ থেকে জানা গেল। এবং সেই সাথে আর একটা কথা না বললেই নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। তো সেইভাবে স্বরবিতানের যে সংসার, সেই স্বরবিতানের সংসার আগামী দিনে, স্বরবিতানের আগামী যে দিনগুলি, সেই পথ চলাগুলো আরও মসৃণ হোক, আরও সুন্দর হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করছি।